সরকারি ছাত্রছাত্রী উপবৃত্তির আবেদন ফর্ম পূরণ করার ব্যাপারটা মাঝে মাঝে বেশ ঝামেলার মনে হয়, তাই না? আজকের এই আলোচনায় আমরা একদম ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা সহজ করে বুঝব, যাতে আবেদন করার সময় আর কোনো ভুল না হয়। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা জানব এই উপবৃত্তিটা ঠিক কী, তারপর দেখব কারা এই আবেদনগুলো যাচাই বাছাই করেন। এরপরে আমরা সরাসরি চলে যাব ফর্ম পূরণের খুঁটিনাটি বিষয়গুলোতে, বিশেষ করে পেমেন্টের বিবরণে। তারপর যোগ্যতার প্রশ্নগুলো নিয়েও কথা বলবো, আর সবশেষে ফর্ম জমা দেওয়ার আগে কি কি ফাইনাল চেক করতে হবে সেটাও জেনে নেব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। যে কোনো আবেদন করার আগে সবচেয়ে জরুরি হলো পুরো বিষয়টা আসলে কি সেটা বোঝা। তাই প্রথমেই জেনে নিই এই সরকারি উপবৃত্তিটা কি আর এটা কেন দেওয়া হয়। মূল প্রশ্নটা কিন্তু এটাই, কিভাবে এই উপবৃত্তির জন্য একদম ঠিকঠাকভাবে আবেদন করা যায়। এই সমস্যায় কিন্তু অনেক ছাত্রছাত্রী আর তাদের বাবা মায়েরা পড়েন। আজকের এই আলোচনা সেই সমস্যারই একটা সহজ সমাধান দেবে। আচ্ছা, তো এই উপবৃত্তিটা আসলে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের একটা উদ্যোগ। এর মূল লক্ষ্য হল ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী ভাতার সমমানের ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সাহায্য করা। আবেদনপত্র তো জমা দেওয়া হলো, কিন্তু এরপর কি হয়? এটা কাদের হাতে যায় আর কারা ঠিক করেন যে কে উপবৃত্তি পাবে? চলুন এখন আমরা দেখব প্রতিষ্ঠান পর্যায়ে এই বাছাই কমিটিটা কিভাবে তৈরি হয় আর এর দায়িত্বে কারা থাকেন। এখানে কিন্তু একটা বেশ বড়সড় পরিবর্তন আনা হয়েছে। আগে কমিটিতে একজন সদস্য থাকতেন স্থানীয় জনপ্রতিনিধি, যেমন ধরুন ওয়ার্ড কমিশনার, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী তার জায়গায় এখন থাকবেন প্রতিষ্ঠান প্রধানের বেছে নেওয়া একজন অভিভাবক প্রতিনিধি। এর ফলে কিন্তু বাছাই প্রক্রিয়াতে অভিভাবকদের একটা সরাসরি ভূমিকা থাকছে। আচ্ছা, এবার আসা যাক একদম আসল জায়গায়, মানে আবেদন ফর্ম পূরণ করা। পুরো প্রক্রিয়ার মধ্যে এই অংশটাতেই সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে, কারণ একটা ছোট্ট ভুলেও কিন্তু পুরো আবেদনটাই বাতিল হয়ে যেতে পারে। চলুন একদম ধরে ধরে ব্যাপারটা বুঝে নিই। ফর্মটা নিয়ে বসার আগে কিন্তু এই তথ্যগুলো হাতের কাছে গুছিয়ে রাখলে খুব সুবিধা হয়। তাহলে ফর্ম পূরণ করার সময় তাড়াহুড়ো হবে না, আর ভুলের ভয়টাও অনেক কমে যাবে। দেখুন, ফর্মের এই প্রথম অংশে ছাত্র বা ছাত্রীর নাম, জন্ম নিবন্ধন নম্বর আর বাবা মায়ের তথ্য খুব সাবধানে পূরণ করতে হবে। এখানে অভিভাবক হিসেবে বাবা, মা বা অন্য কাউকেও রাখার সুযোগ আছে। যাকে অভিভাবক দেখানো হচ্ছে তা যেন ঠিকঠাকভাবে সিলেক্ট করা হয়। এই পাতাটা পূরণ হয়ে গেলে পরের অংশেই পেয়ে যাবেন অভিভাবকের আরও কিছু তথ্য। আর টাকা পাওয়ার মাধ্যমটা কি হবে সেই বিবরণ। ব্যাংক বা মোবাইল ব্যাংকিং দুটোরই অপশন এখানেই থাকে। এই জায়গাটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, মানে এক চুলও ভুল করা চলবে না, কারণ পেমেন্টের তথ্যে যদি সামান্য গড়বড় হয় তাহলে উপবৃত্তির টাকা পেতে অনেক দেরি হতে পারে বা টাকা আশাই আটকে যেতে পারে। এখানে দুটো অপশন আছে, আর দুটোর মধ্যে একটা বেশ জরুরি পার্থক্য আছে। যদি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিতে চান, তাহলে সেই অ্যাকাউন্ট ছাত্রছাত্রী বা তার বাবা কিংবা মায়ের নামে হলেও চলবে। কিন্তু যদি মোবাইল ব্যাংকিং ব্যবহার করেন, যেমন বিকাশ বা নগদ, তাহলে অ্যাকাউন্টটা অবশ্যই ফর্মে যাকে অভিভাবক দেখানো হয়েছে তার নামেই হতে হবে। আর এই নিয়মটা একদম মাথায় গেঁথে নিন। অ্যাকাউন্টের মালিকের নাম আর ফর্মে টাকা পাওয়ার জন্য যার নাম দেওয়া হচ্ছে সেই নাম দুটো হুবহু এক হতে হবে। বানানেও যেন ভুল না থাকে। নামের অমিল পেলেই কিন্তু পেমেন্ট ফেল করবে, তাই এই জায়গাটা বারবার চেক করে নেবেন। আবেদন ফর্মের প্রায় শেষের দিকে দেখবেন একটা প্রশ্নাবলীর সেকশন আছে। সেখানে আবেদনকারীর পরিবার আর তাদের আর্থিক অবস্থা নিয়ে কিছু ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে। এই যে দেখুন, এই অংশে বেশ কিছু প্রশ্ন আছে, যেমন পরিবারে কে কে আছেন, কার পেশা কী, বা পরিবারের মোট আয় কেমন। এই প্রশ্নগুলো আসলে পরিবারের সার্বিক অবস্থাটা বোঝার জন্যই করা। এই প্রশ্নগুলো দেখে অনেকেই হয়তো ভাবেন, আরে এত ব্যক্তিগত তথ্য কেন চাইছে? এটা ভেবে একটু অস্বস্তি লাগাটা কিন্তু স্বাভাবিক। এর আসল কারণ হল এই তথ্যগুলো বাছাই কমিটিকে সাহায্য করে পরিবারের আসল আর্থিক অবস্থাটা বুঝতে, যাতে তারা নিশ্চিত করতে পারেন যে যাদের সাহায্যটা সবচেয়ে বেশি দরকার, উপবৃত্তিটা যেন তাদের কাছেই পৌঁছায়। আর হ্যাঁ, এই সব তথ্য কিন্তু একদম গোপন রাখা হয়।
ব্যাস, ফর্ম পূরণ তো প্রায় শেষ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কিন্তু জমা দেওয়ার আগে শেষ কয়েকটা জিনিস মিলিয়ে নেওয়া কিন্তু খুব দরকার। চলুন দেখে নিই শেষ ধাপে কি কি করতে হবে। ফর্মের একদম শেষে দেখবেন আবেদনকারী মানে ছাত্র বা ছাত্রী, তার অভিভাবক এবং প্রতিষ্ঠান প্রধান এই তিনজনের সই করার জন্য আলাদা আলাদা জায়গা আছে। খেয়াল রাখতে হবে একটা সইও যেন বাদ না যায়, নইলে ফর্মটা অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে ফাইনাল চেকলিস্টটা কি দাঁড়ালো? ১. ফর্মের কোনো ঘর খালি রাখা যাবে না। ২. এনআইডি, জন্মনিবন্ধন বা অ্যাকাউন্ট নম্বরের মতো জরুরি নম্বরগুলো অন্তত দুবার মিলিয়ে দেখতে হবে। আর ৩. তিনজনের সই ঠিকঠাক মতো নেওয়া হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। আসলে পুরো ব্যাপারটা হলো একটু মন দিয়ে করা। সামান্য ধৈর্য আর মনোযোগ দিয়ে ফর্মটা পূরণ করলেই এই শিক্ষাগত সহায়তা পাওয়ার কাজটা অনেক সহজ হয়ে যায়। আজকের মতো আলোচনা এখানেই শেষ, কিন্তু যাবার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। এই উপবৃত্তির বাইরে আর কি কি সুযোগ বা রিসোর্স আছে যা একজন ছাত্র বা ছাত্রীর পড়াশোনার পথটাকে আরও সহজ করে তুলতে পারে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।